হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবিএ অনার্স ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, মার্কেটিং, অ্যাকাউন্টিং, ফিনান্স এবং ব্যাংকিং ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমি আপনাদেরকে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্টের ইকুয়েশন চ্যাপ্টারের এক্সারসাইজ 1 মানে ইকুয়েশন অঙ্কটার এক্সারসাইজ 1-এ অঙ্কটা করে বুঝাবো। তো এখানে অঙ্কটা কি বলা হয়েছে যে 1 জানুয়ারি 2001 আবদুল্লাহ এস্টাবলিশ বেঙ্গল ট্রাভেল এজেন্সি। তো আবদুল্লাহ 2001 সালে জানুয়ারি মাসে 1 তারিখে বেঙ্গল ট্রাভেল এজেন্সি নামে একটা এজেন্সি শুরু করে। দ্য ফলোয়িং ওয়ার কমপ্লিটেড ডিউরিং দ্য মান্থ। উক্ত মাসের লেনদেনগুলো সংঘটিত হয়েছে। এই লেনদেনগুলো জানুয়ারি মাসে সংঘটিত হয়েছে। তো এই অঙ্কগুলো কিভাবে করতে হয় এটা আমি একটু বুঝিয়ে দিই। আর একটা কথা বলি, এই অঙ্কগুলো করার জন্য সর্বপ্রথম আমাদের জানতে হবে কোনগুলো এন্ট্রি দায় পাশে যাবে এবং কোনগুলো এন্ট্রি সম্পদ পাশে যাবে। তো সম্পদ পাশে যাবে হলো ক্যাশ ইন হ্যান্ড, নোটস রিসিভেবল, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্রিপেড এক্সপেন্স, ইকুইপমেন্ট, মেশিন, ব্যাংক, সাপ্লাইজ, অ্যাকুরেট ইনকাম, অ্যাকুরেট ইন্টারেস্ট, অ্যাকাউন্ট রিসিভেবল, ফার্নিচার, টুলস, মোটর ভেহিকলস, এগুলো সব সম্পত্তি পাশে যাবে। আর এগুলো হলো যাবে অ্যাকাউন্টিং ইকুয়েশন এর নির্ণয় করার জন্য যে সমস্ত দায় থাকতে পারে সেগুলো দেখে নিই। অ্যাকাউন্ট পেয়েবল, নোটস পেয়েবল, অনার্স ইকুইটি, লোন, আনআর্নড রেভিনিউ, এক্সপেন্স পেয়েবল, বিলস পেয়েবল, এগুলো সব দায় পাশে যাবে। আমাদের সবসময় অঙ্কটা মাথায় রাখতে হবে অ্যাসেট সমান লিয়াবিলিটি প্লাস অনার্স ইকুইটি। মানে সম্পদ সমান হলে লিয়াবিলিটি প্লাস অনার্স ইকুইটি এগুলো সমান হতে হবে। তো এরকম একটা ছক দেখে নিই অঙ্কটা ছক কিভাবে হবে। তো ছক হবে এরকম, উপরে থাকবে হলো বেঙ্গল ট্রাভেল এজেন্সি মানে কোম্পানির নাম থাকবে। আর এখানে দিতে হবে অ্যাকাউন্টিং ইকুয়েশন, যেহেতু ইকুয়েশন দিতেছ। আর এখানে দিতে হবে ফর দ্য মান্থ অফ জানুয়ারি 1 তারিখ, মানে যে তারিখে তোমার এটা লেখা আছে, অঙ্কটা লেখা আছে জানুয়ারি 1 তারিখ। তো আমাদের সূত্র কি ছিল? অ্যাসেট সমান সমান লিয়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। মানে এই ঘরে যেগুলো হবে, যতগুলো এন্ট্রি হবে, এগুলো এখানে যতগুলো এন্ট্রি হবে এখানে টোটাল মার্ক একই হবে, এখানেও টোটাল একই হবে, মানে দুটোর টোটাল একই হবে, হুবহু মিল থাকবে। এখন অঙ্কটা সরাসরি করে একটু বুঝাই। তো অঙ্কগুলো ছক কীভাবে দিয়েছি আমি? ছকগুলো দিয়েছি যে এখানে সম্পদ কয়টা আছে, সেগুলোকে আমার দেখতে হবে। ইনভেস্টেড ক্যাশ সম্পদ, অফিস ইকুইপমেন্ট, এই ইকুইপমেন্ট কিন্তু একটা সম্পদ। আবার এখানে অফিস সাপ্লাই একটা সম্পদ। আর কিন্তু সম্পদ নেই। তো সম্পদ আমি কিভাবে চিনলাম? এই যে এখানে তো বুঝাইলাম যে সম্পদ কোনগুলো সম্পদ আসবে, এগুলো একটু ভালোভাবে দেখবেন, দেখলে বোঝা যাবে যে কোনগুলো সম্পদ পাশে যাবে আর এগুলো কোনগুলো দায় পাশে যাবে। তো এখানে সব সম্পদের ঘর লিখলাম, এই যে ক্যাশ সবসময় সম্পদ, অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদ, ইকুইপমেন্ট সম্পদ, ফার্নিচার সম্পদ। এর জন্য 4টা ঘর দেওয়া হয়েছে, আর ডেটের জন্য একটা ঘর, আলাদা করে 5টা ঘর। এই 2টা ঘর সবসময় হবেই, অ্যাকাউন্ট ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল। আর এই পাশে সবসময় অ্যাকাউন্ট পেয়েবল আর আবদুল্লাহ ক্যাপিটাল সবসময় এই 2টা হবেই। আর যদি নোটস পেয়েবল থাকে অথবা দায় পাশে যদি এগুলোর ভিতরে যদি কোনো একটা থাকতো, অ্যাকাউন্ট পেয়েবল তো আছেই, নোটস পেয়েবল, অনার্স ইকুইটি, লোন, আনআর্নড রেভিনিউ, এক্সপেন্স পেয়েবল, বিলস পেয়েবল, এগুলো থাকলে এখানে দিতাম, এখানে আর একটা ছক করে এখানে দিতাম। ওকে, তো এখানে নাই, সেজন্য দেওয়া হয়নি। তো
আমরা এখন অঙ্কগুলো করি কিভাবে করতে হয়। তো এখানে 1 তারিখে বলা হয়েছে ইনভেস্টেড ক্যাশ টু স্টার্ট দ্য এজেন্সি 3 লাখ টাকা। মানে আবদুল্লাহ যে এজেন্সিটা শুরু করে 1 তারিখে, সেটা 1 তারিখে 3 লাখ টাকা বিনিয়োগ করে, ইনভেস্টেড বিনিয়োগ করে নগদে। তো মালিক যদি টাকা বিনিয়োগ করে, এটা আমাদের মনে রাখতে হবে, মালিক যদি টাকা বিনিয়োগ করে তাহলে ক্যাশে টাকা যাবে, ক্যাশ বাড়াতে হবে 3 লাখ টাকা। তিন লাখ টাকা ক্যাশ বাড়বে, ক্যাপিটালও বাড়বে। ওকে, 3 লাখ টাকা। তো মালিক যদি টাকা বিনিয়োগ করে তাহলে ক্যাশে বাড়বে, ক্যাপিটালও বাড়বে। ক্যাশে বাড়ালাম, ক্যাপিটালও বাড়ালাম। এখন সরি, এখানে কমা হবে না, এখানে একটু আর এখানে রিমার্কস লিখবো। রিমার্কস কি লিখবো? ইনভেস্টমেন্ট। কিসের জন্য বাড়লো? ইনভেস্ট করার জন্য, ইনভেস্টমেন্ট। এখানে ডেট কয় তারিখে? 1 তারিখ, সেজন্য 1 তারিখ দিলাম। এখন কয় তারিখ? এখন 2 তারিখে, তো 2 তারিখ এখানে দিই। 2 তারিখ দেওয়ার পর এখানে কি বলা হয়েছে? পেইড ক্যাশ ফর জানুয়ারি অফিস রেন্ট 10,000 টাকা। মানে তুমি অফিস ভাড়া দিয়েছো 10,000 টাকা। তুমি যদি ভাড়া প্রদান করো তাহলে তোমার অফিস থেকে টাকা কমে গেছে, সাথে সাথে মূলধনও কমে গেছে। তো যখন মাইনাস দিবা, কমে গেলে মাইনাস, মাইনাস দেওয়ার বাদে দুটো ব্র্যাকেটের মধ্যে লিখবো, ব্র্যাকেট 10,000 টাকা। এখানে কমে গেছে 10,000 টাকা। এখানে কি জন্য কমে গেল? রিমার্কস লিখবো, রেন্ট, রেন্টের কারণে। রেন্ট মানে ভাড়া, ভাড়া একটা খরচ, তাই খরচের জন্য এখানে লিখবো রেন্ট এক্সপেন্স। ইনভেস্টমেন্ট এই যে রিমার্কসের জন্য ইএক্সপি, এটা শর্ট ফর্ম, সব বলে তো লিখতে হবে না। তো এখন কয় তারিখ? এখন 5 তারিখে পার্সেস অফিস সাপ্লাইজ, পার্সেস অফিস ইকুইপমেন্ট ফর ক্যাশ 25,000 টাকা। তুমি অফিস ইকুইপমেন্ট ক্রয় করছো 25,000 টাকা। তো অফিস ইকুইপমেন্ট কিন্তু একটা সম্পদ। 5 তারিখ, এখানে 5 তারিখ দিই। অফিস ইকুইপমেন্ট তুমি ক্রয় করছো নগদে 25,000 টাকা। তোমার কাছে ইকুইপমেন্ট আইছে, তুমি যেহেতু ক্রয় করছো, ইকুইপমেন্ট আসলো কত হাজার? 25,000 টাকা। তাহলে ইকুইপমেন্টের ঘরে দিলাম 25,000 টাকা। তুমি যে নগদে নগদে ক্রয় করছো, ক্যাশ নগদে ক্রয় করছো, তাহলে নগদ টাকা চলে গেছে 25,000। কত চলে গেছে? 25,000। 25,000 চলে গেছে, তাহলে এটা মাইনাস 25,000 টাকা চলে গেছে। তো এখানে রিমার্কস লিখবো না। তখন প্রশ্ন হতে পারে যে ভাই কখন কখন রিমার্কস লিখবো? যখন এই ক্যাপিটালের ঘরে যে কোনো একটা ঘরে যদি কোনো টাকা আসে তাহলে এখানে রিমার্কস লিখবো। যদি এখানে টাকা যদি না আসে তাহলে এখানে রিমার্কস লিখবো না। ওকে, আশা করি বুঝতে পারছি। তো এখন কয় তারিখ? 10 তারিখ। ইনকুরেড অ্যাডভার্টাইজিং কস্ট ইন ডেইলি টাইমস অন অ্যাকাউন্ট 10,000 টাকা। মানে তোমার কোম্পানিটা প্রচার করার জন্য তুমি ডেইলি টাইমস একজন বিজ্ঞাপন প্রতিষ্ঠান, সেই ডেইলি টাইমসে তুমি বিজ্ঞাপন দিয়েছিলে, তারা বিজ্ঞাপন দিয়ে দিয়েছে কিন্তু তুমি এই পর্যন্ত তাদেরকে টাকা দেও নাই, তাহলে তাদের কাছে তুমি বাকি আছো। তাহলে ডেইলি টাইমস খরচ, অ্যাডভার্টাইজিং খরচ, এখানে তোমার সম্পত্তি থেকে কমে গেছে। কত কমে গেছে? 10,000 টাকা। এখানে কমে গেল 10,000 মাইনাস 10,000 টাকা। এখানে কি জন্য কমে গেল? অ্যাডভার্টাইজিং।
এডিপি ইএক্সপি শর্ট ফর্ম অ্যাডভার্টাইজিং এক্সপেন্সের জন্য কমে গেল। এখন প্রশ্ন হলো যে এখানে কিন্তু ক্যাশে লিখবো না, কারণ তোমার নগদ টাকা কিন্তু কমে যায় নাই, তুমি কিন্তু টাকা তাকে এই পর্যন্ত দেও নাই, টাকা দিতে হবে। তারপরে অ্যাকাউন্ট পেবল মানে পাওনাদার, সে পাবে এবং টাকা দেওয়া নাই, তাহলে 10,000 টাকা পাওনাদারের এখানে লিখে রাখলাম 10,000 টাকা। আশা করি বুঝতে পারছো। ওইখানে ডেটটা দেওয়া হয়নি 10 তারিখে। এখন কয় তারিখ? এখন 14 তারিখ। পার্সেস অফিস সাপ্লাই ফর ক্যাশ 5,000 টাকা। তুমি অফিস সাপ্লাই ক্রয় করছো, অফিস সাপ্লাই কিন্তু একটা সম্পদ, তো অফিস সাপ্লাই তোমার কাছে চাইছে 5,000 টাকার। ও সরি, এখানে ফাইন্যান্সিয়াল সাপ্লাই সাপ্লাইস, তো তোমার কাছে সাপ্লাই চাইছে 25,000 টাকা, 5,000 টাকা। ডেট 15 তারিখ। 5,000 টাকা সাপ্লাই আছে, তুমি নগদে ক্রয় করছো, তাহলে তোমার হাত থেকে 5,000 টাকা নগদে চলে গেছে, নগদে চলে গেছে 5,000। ব্যাকেট। এখন কয় তারিখ? 18 তারিখ। আর্ন ফর সার্ভিস রেন্ডার, সার্ভিস রেন্ডার থেকে তোমার আয় হয়েছে 30,000 টাকা। তো চোখ বুঝে এটা আগে লেখি, 30,000 টাকা আয় হয়েছে। আয় যত হয়েছে এখানে ক্যাপিটালে 30,000 টাকা আগে লিখবো। 30,000 টাকা কি জন্য আয় হলো? সার্ভিস রেন্ডার, এস আর সার্ভিস রেন্ডার শর্ট ফর্ম। কয় তারিখে ছিল এটা? 18 তারিখ। এখন তার ভিতরে কিছু কথা আছে। সার্ভিস রেন্ডার, তুমি সার্ভিস প্রদান করে 30,000 টাকা আয় হয়েছে তোমার, সেজন্য তুমি এখানে লিখেছো 30,000 টাকা। এখন সেই 30,000-এর মধ্যে 20,000 টাকা ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার, কাস্টমারের কাছ থেকে 20,000 টাকা রিসিভ করছো নগদে, ক্যাশ মানে নগদে রিসিভ করছো 20,000, তাহলে এখানে 20,000 লিখি নগদ 20,000 টাকা। এবং অ্যান্ড দ্য ব্যালেন্স টাকা 10,000 বিল্ড, এবং কাস্টমারের কাছে তোমার বাকি আছে 10,000 টাকা, তাহলে 10,000 টাকা তুমি এখানে পাবে, অ্যাকাউন্ট রিসিভেবল মানে পাবে, এই এখানে লিখে রাখবা 10,000 টাকা। তো এন্ট্রিটা কি বুঝতে পারছো? আরেকবার একটু বুঝাই। তো এখানে ধরো আর্ন ফর সার্ভিস রেন্ডার, তুমি সেবা প্রদান করছিলে, সেবা প্রদান থেকে তোমার আয় হয়েছিল 30,000 টাকা। তো 30,000 টাকা আয় হয়েছিল, সেটা লিখে রাখছিলে তুমি ক্যাপিটালে। 30,000 টাকা আয় হয়েছিল, সেটা তুমি লিখছিলে ক্যাপিটালে, এখানে নিয়ে রাখছিলে সেটা সার্ভিস রেন্ডার, সেবা থেকে আয়। তো এখন এই 30,000-এর ভিতরে তোমার 20,000 টাকা নগদে তুমি কাস্টমারের কাছ থেকে তুলেছো, তাহলে এখানে ক্যাশে লিখলা 20,000 টাকা। আর কত তুলতে পারো নাই? 10,000 টাকা বাকি আছে, সে বাকি টাকাটা অ্যাকাউন্ট রিসিভেবল এখানে লিখে রাখলাম। এখানে একটা শর্ট পড়ে গেছে, আর কয়টা এন্ট্রি দেখি, 1 2 3 4 5 6 7, 17 এন্ট্রি। এখন 18 তারিখ তো শেষ, এখন 20 তারিখ। উইথড্র ক্যাশ ফর পার্সোনাল ইউজ 6,000 টাকা। মালিক যদি ব্যবসায় টাকা উত্তোলন করে তাহলে মনে রাখবে ক্যাশ কমে যাবে, ক্যাপিটালও কমে যাবে। কয় তারিখ? 20 তারিখ। মালিক টাকা উত্তোলন করছে 6,000 টাকা,
তাহলে ক্যাশে কমে যাবে ৬,০০০ টাকা, ক্যাপিটালও কমে যাবে ৬,০০০ টাকা। এখানে ডিলাক্স লিখবো, ড্রয়িংস মানে উত্তরণ। এখন 23 নম্বর টাকা, 23 নম্বর এন্ট্রি, পে দ্য ডেইলি টাইমস অ্যামাউন্ট ডিউ 1 জানুয়ারি 10 তারিখ। তো এখানে বলা হয়েছে যে তুমি যে 10 তারিখে, এই 10 তারিখে তো তুমি তোমার কোম্পানি প্রচার করছিল ডেইলি টাইমসে, 10,000 টাকা তোমার বাকি ছিল, সেই তুমি 23 তারিখে এসে তাকে 10,000 টাকা পরিশোধ করে দিয়েছো। 23 তারিখ তো পরিশোধ যে করেছো, নগদে পরিশোধ করেছো 10,000 টাকা, তাহলে টাকা তোমার কমে গেছে 10,000 টাকা। আর সে যে পেতো তোমার থেকে অ্যাকাউন্ট পে বলে লেখা ছিল, সে অ্যাকাউন্ট পে বল থেকে কমে গেল 10,000 টাকা, 10,000 টাকা। ওকে, এখন 25 তারিখে পারচেস অ্যাডিশনাল অফিস সাপ্লাইজ অন অ্যাকাউন্ট। পারচেস অ্যাডিশনাল অফিস সাপ্লাই, অ্যাডিশনাল মানে অতিরিক্ত, তুমি অতিরিক্ত অফিস সাপ্লাই ক্রয় করছো অন অ্যাকাউন্ট বাকিতে, তো তোমার কাছে কি আসলো, অফিস সাপ্লাই চলে আসলো। এখানে এটা একটু ঝামেলা বাজাইতেছে, আচ্ছা যাই হোক, তুমি অফিস সাপ্লাই ক্রয় করছো, তোমার কাছে অফিস সাপ্লাই আসলো, কত আসলো, 4,000 টাকা। 25 তারিখ অফিস সাপ্লাই আসলো 4,000 টাকা, এবং তুমি যে ক্রয় করছিলে বাকিতে, তাহলে আর একজন পাবে বকেয়া অ্যাকাউন্ট পেয়েবল, তাহলে এখানে অ্যাকাউন্ট পেয়েবল লিখে রাখলাম 4,000 টাকা। এখন কয় তারিখ, 25 তারিখ শেষ, 31 তারিখ পেইড এমপ্লয়ি স্যালারিজ, কর্মচারীদের বেতন প্রদান করছো তুমি, তো বেতন যদি প্রদান করো তাহলে তোমার হাত থেকে নগদ টাকা চলে গেছে, মূলধনও চলে গেছে। তো 31 তারিখ বেতন প্রদান করলে ক্যাশ কমে যাবে 5,000 টাকা, এবং ক্যাপিটাল কমে যাবে 5,000 টাকা। এখানে লিখবো হলো স্যালারিজ এক্সপেন্স, যেহেতু স্যালারিজ বললে তোমার বেতন কমে যাবে। এক্সপি সেলটা একটু বড় করি। এখন কয় তারিখ, আবার 31 তারিখ, রিসিভ ক্যাশ ফ্রম কাস্টমার হু হ্যাভ প্রিভিয়াসলি বিন বিল্ড অন জানুয়ারি। 18 তারিখ, ধরো তুমি এখানে কিন্তু সার্ভিসে যে 18 তারিখে টাকা কাস্টমার 31 তারিখে দিয়েছে, তুমি 18 তারিখে 30,000 টাকা সার্ভিস প্রদান করছিলে, তার ভিতরে তুমি পেয়েছিলে 20,000 টাকা নগদে, আর 10,000 টাকা বাকি ছিল, সেই বাকি টাকাটা তুমি এখানে লিখে রাখছিলে যে অ্যাকাউন্ট রিসিভেবল এখানে বাকি ছিল, সেই টাকাটা 31 তারিখে এসে তুমি পেয়ে গেছো। তাহলে যদি পেয়ে গেছো, নগদে পেয়ে গেছো, তাহলে এখানে যার কাছ থেকে তুমি পাতা, তার থেকে এখন আর পাবে না, তাহলে হিসাব এখানে ক্লোজ করে দেব, মাইনাস, তার থেকে আর পাওয়া যাবে না। আর এখানে নগদে পেয়েছি 10,000 টাকা, এই 10,000 টাকা ক্যাশে লিখবো। এখন কয় তারিখ, আবার 31 তারিখ, রিসিভ ক্যাশ ফ্রম এ নিউ কাস্টমার ফর সার্ভিস রেন্ডার 10,000 টাকা, তুমি নতুন কাস্টমারের কাছে সার্ভিস প্রদান করছো, সেই প্রদান করার কারণে তোমার 10,000 টাকা আয় হয়েছে। তো 10,000 টাকা আয় হলে এখানে নগদ হয়েছে না বাকিতে হয়েছে, ক্যাশ নগদে হয়েছে, তাহলে নগদে 10,000 টাকা এখানে লিখবো, 10,000 টাকা, এখানে মূলধন বাড়লো 10,000 টাকা, কি জন্য বাড়লো, সার্ভিস রেন্ডার।
এখানে কয় তারিখ? 31 তারিখ। এখন আবারও 31 তারিখ। পেইড টেলিফোন, গ্যাস অ্যান্ড ইলেকট্রিসিটি বিল 3000 টাকা। তুমি টেলিফোন, গ্যাস, ইলেকট্রিসিটি বিল দিয়েছো 3000 টাকা। তোমার কাছে নগদ টাকা কমে গেছে 3000 টাকা। তোমার মূলধন কমে গেছে 3000 টাকা। আর এখানে লিখে রাখবা কি জন্য কমে গেল। বিল দেখাবে। বিলস এক্সপেন্স। এখন ব্যালেন্স কিভাবে নামাবো? এগুলো যে সবগুলো আছে এই সবগুলো যোগ বিয়োগ করে ব্র্যাকেটেগুলো যোগ এবং যেগুলো ব্র্যাকেট ছাড়া সবগুলো যোগ বিয়োগ করে এখানে নামাতে হবে। এগুলোতে যোগ বিয়োগ করি একটু মোবাইলে, ক্যালকুলেটারে করি এখানে। $30,000 না 3 লাখ মাইনাস 10,000 মাইনাস 25,000 তো ওকে, এভাবে যোগ বিয়োগ করার পর এখানে যোগ বিয়োগ করার পর এখানে ফলাফল লিখবেন। এখানে যোগ বিয়োগ করার পর এখানে ফলাফল, যোগ বিয়োগ করার পর ফলাফল, যোগ বিয়োগ করার পর ফলাফল, এখানে সব যোগ বিয়োগ করার পর ফলাফল। এখন এই তিনটা অ্যাসেটে যেগুলো আছে সম্পত্তিগুলো যোগ করে সব ফলাফল 3,10,000 টাকা বের হয়েছে এবং দায়গুলো যোগ বিয়োগ করে 3,10,000 টাকা বের হয়েছে। তো আমাদের সূত্র অনুযায়ী অ্যাসেট সমান লিয়াবিলিটি প্লাস অনার্স ইকুইটি মিলে গেছে। ওকে, সূত্র অনুযায়ী অ্যাসেট সমান লিয়াবিলিটি প্লাস অনার্স ইকুইটি মিলে গেছে। ওকে, এটাই আমাদের ক্লাস ছিল। ক্লাসটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে বাজিয়ে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।